আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রায়ই বলি, ভারতের চাওয়া-পাওয়াকে গুরুত্ব না দিয়ে আপনি বাংলাদেশে রাজত্ব করতে পারবেন না। আপনার বাংলাদেশে ক্ষমতায় থাকা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। আপনারা জানেন, ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিলেন। সেই সময় ইসলামপন্থী দলগুলো রাস্তাঘাটে কি বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সেটাও জানেন। সেটার কারণে কয়েকজনের জীবনও চলে গিয়েছিল। তারপরেও নরেন্দ্র মোদী এসেছিলেন এবং তার এই সফরের একটা পর্যায়ে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহান নায়ক, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার তিনি ঘুরতে গিয়েছিলেন। সেখানে গোপালগঞ্জে গিয়েছিলেন এবং গোপালগঞ্জে যে সেখানে মতুয়া সম্প্রদায়ের একটা তীর্থস্থান আছে, ওই তীর্থস্থানে তিনি পরিদর্শনে গিয়েছিলেন বা সেখানে ঘুরতে গিয়েছিলেন। কারণ তার কিছুদিন পরেই আপনার পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন ছিল এবং ভারতের মতুয়া সম্প্রদায়ের একটা ভোট ব্যাংক আছে, সেখানে প্রচুর ভোট আছে। কারণ আমি আপনাদেরকে প্রায়ই বলি যে ভারতের রাজনীতি চলে বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে নয়। তারা মেধার খেলা খেলে। বিশেষ করে বিজেপি দলটি প্রচণ্ড রূপে বুদ্ধির খেলা খেলে এবং তারা সিচুয়েশন ক্রিয়েট করে এবং সর্বশেষ যেটা চায় সেটা তারা করেই ছাড়ে। এখন তারপরেও সেইবার সুবিধা করতে পারে নাই। এবার আবার আপনারা জানেন 23শে এপ্রিল, অর্থাৎ আমি যেদিন বক্তৃতা দিচ্ছি তার ঠিক একদিন পরে আপনার ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এরই মধ্যে বাংলাদেশে আপনারা জানেন সংরক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে। 36 জন নারীকে মনোনয়ন দিয়েছে। সেখানে বেশ আপনার আওয়ামী ঘরানার, আওয়ামী ধাঁচের সেলিব্রিটিদেরকে নয়, ত্যাগী নেতাদের প্রতি গুরুত্ব দিয়ে তারা মনোনয়ন দিয়েছে, সেটা দেখা গিয়েছে। কারণ সেলিব্রিটি অনেকেই ছিল সেখানে, কিন্তু সেলিব্রিটিদের নিয়োগ না দিয়ে তারা চেষ্টা করেছে দলের ত্যাগী নেতা কর্মীদেরকে। আমরা নিপুণ রায় চৌধুরীকে অনেকবার মার খেতে দেখেছি। আমি যদিও বিএনপি করি না, তারপরেও যে ভালো গুণগুলো, এই ভালো গুণগুলো শিখতে হবে। কারণ এই ভালো গুণগুলো, এই কাজগুলো না করার কারণে তৃণমূলের নেতারা একটা দলের পক্ষ থেকে পিছপা হয়ে চলে এসেছে। যদি অন্য দলে যায়নি, কিন্তু নেতাকর্মীদের জন্য তাদের জীবনের ঝুঁকি তারা নেওয়াটা কমিয়ে দিয়েছে। আজ যে প্রসঙ্গে যাচ্ছিলাম, সেখানে আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক, গোপালগঞ্জের মতো জায়গা, গোপালগঞ্জ হলো আওয়ামী লীগের ঘাঁটি, সুবর্ণা ঠাকুর, তিনি যদিও বলেছেন যে আমার সাথে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা ছিল না, আমি আওয়ামী লীগ করতাম না, আওয়ামী লীগ আমার নামটা বসিয়ে দিয়েছে। অবশ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা যে বিভিন্ন ছবি প্রচার করেছে, ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, তাতে করে সুস্পষ্ট রূপে এটা প্রতীয়মান হয় যে তিনি আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন। এবং গোপালগঞ্জের মতো জায়গায়, যেখানে আওয়ামী লীগ বাদ দিলে কোনো লোক নাই, সেখানকার মতো জায়গায় তাকে না জানিয়ে এরকম একটা পদে বসিয়ে দিবে, এটা নিতান্তই শিশু সুলভ কথাবার্তা, বই আর কিছুই নয়। যাই আলোচনার কেন্দ্রবিন্দু সেটা নয়। দুদিন পরেই
দুদিনের মাথায় যখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, ঠিক তখনই এই সুবর্ণা ঠাকুর, ইনি মতুয়া সম্প্রদায়ের একজন ব্যক্তি এবং স্কুল শিক্ষক, উনি মানে মনোনয়ন পেয়েছে। অর্থাৎ উনি আওয়ামী লীগ থেকে আসা হলেও, সংখ্যালঘু সম্প্রদায়ের হলেও, তিনি এই মুহূর্তে আপনার বিএনপির মতো দল থেকে সংসদে সংরক্ষিত নারী আসনে নিয়োগ পেয়েছেন। তার মানে নরেন্দ্র মোদীর 2020 সালে এসে গোপালগঞ্জে যাওয়া, মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থানে যাওয়া এবং বর্তমান সময়ে এসে মতুয়া সম্প্রদায়ের শিক্ষিকার নিয়োগ পাওয়া, কোনোটি কাকতালীয় নয়। এর পেছনে কোনো না কোনো নরেন্দ্র মোদীর বা বিজেপি দলের একটা হাত রয়েছে, যেটি হয়তো 23 তারিখে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের প্রতিফলন দেখা যেতে পারে। আর ইতিমধ্যে জনজরিপ যেটা অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচনে, সেখানে বিজেপি রাজনৈতিক দল গতবারের তুলনায় এগিয়ে রয়েছে। কারণ এখানে এসআইআর করার পরে আরও বিভিন্ন টেকনিক, মমতাদের বিভিন্ন কাপঝাপ, বিভিন্ন ত্রুটি বিচ্ছুতি জনগণের সামনে এমনভাবে প্রতীয়মান হয়েছে যে এবার হয়তো তৃণমূল কংগ্রেসের তৃণমূল নেতা মমতাদের শাসন ব্যবস্থার বা ক্ষমতায় যাওয়া থেমে যেতে পারে। বাকিটা দেখতে থাকুন। নরেন্দ্র মোদী আর ভারতের খেলা, সেই খেলারই একটা পার্ট হিসাবে হয়তো সুবর্ণা ঠাকুরকে আমরা বিএনপির সংরক্ষিত আসনে এমপি হিসাবে দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।